ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট যা 6 আগস্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে দাখিল করা হয়েছিল, তার প্রত্যেকটা পাতায় বা বলা চলে যে অপারেশনাল পার্ট প্রত্যেকটা জায়গাতে কিন্তু তিনি এটা বলা হচ্ছে যে তিনি কতটা প্রভাবশালী, তিনি রাজনৈতিকভাবে এই মুহূর্তে কী পদে রয়েছেন, এবং বারবার ইডির তরফে যে সমন করা হয়েছে সে তার প্রত্যুত্তর তিনি কিন্তু দেননি, বা যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে চাওয়া হয়েছিল সেই নথিপত্র তিনি কিন্তু দেননি। ফলত কতটা প্রভাবশালী, সেই প্রভাবশালীর যে বিষয়গুলি কিন্তু একেবারে চার্জশিটের ছত্রে ছত্রে তা বলা হয়েছে। আজকে যখন 11:30টার কিছু পরে এই শুনানি শুরু হয়, তখন প্রথমে দুটি পিটিশন দাখিল করা হয়, একটি ইডির তরফে, একটি পাল্টা চন্দ্রনাথ সিনহার তরফে। এবং শুরুতে বলা শুরু করেন ইডির যিনি ডেপুটি সলিসিটর জেনারেল রয়েছেন ধীরাজ ত্রিবেদী তিনি, এবং তিনি প্রথমেই যে বিষয়টি বলেন যে এই যে 41 লক্ষ টাকা তার কাছ থেকে পাওয়া যায় 2024 সালে, তার কোনো রকম নথি সময় মতন দেননি। শুধুমাত্র তাই নয়, জমি সংক্রান্ত যে বিষয়গুলি তিনি সামনে এনেছেন, যে তার পারিবারিক ব্যবসা রয়েছে, রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে, জমি সংক্রান্ত ব্যবসা রয়েছে, এবং তার ইনকামের জন্যই এই টাকা পাওয়া গেছে তার বাড়ি থেকে, সেই সংক্রান্ত নথিও যখন তার কাছ থেকে চাওয়া হয়, যেমন আয়কর রিটার্ন ফাইল, যেমন তার কাছ থেকে ব্যাংক ডিটেলস চাওয়া হয়, আর্থিক ট্রানজ্যাকশন সংক্রান্ত সমস্ত নথিপত্র চাওয়া হয়, কোথায় কত প্রপার্টি কেনা হয়েছে সেগুলো চাওয়া হয়, কোনো প্রপার্টির নথিপত্র কিন্তু তিনি দেননি। এবং তখন দেওয়া হলো যখন চার্জশিট অলরেডি দাখিল করা হয়ে গেছে, যত একেবারে কোর্টে দেওয়া হয়ে গেছে, তারপরে সেগুলো তৈরি করে জমা দেওয়া হলো। শুধু তাই নয়, মুরারই কৃষি আধিকারিক যে দপ্তর রয়েছে সেখানকারও বেশ কিছু সরকারি মেমো সেগুলোও কিন্তু দাখিল করা হয়েছে এই প্রপার্টি যা তার রয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে। ঠিক এখান থেকে ইডির আইনজীবী কিন্তু যেটা পরিষ্কার বলছেন যে রাজনৈতিকভাবে তিনি এতটাই প্রভাবশালী যে তিনি সরকারি মেমোকেও বা সরকারি কাগজকেও তিনি কিন্তু কাজে লাগিয়েছেন তার এই প্রপার্টি কেনার ক্ষেত্রে, বা কোথায় কোথায় তার সম্পত্তি বিনিয়োগ রয়েছে, কোথায় তার জমি তিনি কিনেছিলেন, কোথায় সেই জমিতে সেগুলো বিনিয়োগ করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে। কিন্তু তারপরও যে প্রশ্নটা শুরু থেকে ইডির আইনজীবী বলছেন যে তার নগদ যে টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে, যে টাকা তার অর্থাৎ চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে, বা তার এই যে রিয়েল এস্টেট ব্যবসা বলছেন, তিনি যে কৃষিকাজের ব্যবসা বলছেন, সেই প্রত্যেকটা ক্ষেত্রে যে বার্ষিক ইনকাম হয়, প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে যে বার্ষিক ইনকাম হয়, তার থেকে কিন্তু কোনো রকম সঙ্গতি নেই এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহার যা স্থাবর এবং যা অস্থাবর সম্পত্তি রয়েছে। ঠিক এই জায়গা থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তিনি এতটাই প্রভাবশালী যে এই সমস্ত সম্পত্তি তিনি কিনেছিলেন যার সাথে আয়ের কোনো রকম সঙ্গতি নেই, এবং তিনি বরাবর একেবারে শুরু থেকে বরাবর যখনই তার কাছ থেকে কোনো নথি ইডি চেয়েছে তিনি কিন্তু বারবার তার অসহযোগিতা করেছেন। এই অসহযোগিতা একদম কোট আনকোট বারবার যেটা বলা হয়েছে আজকে ইডির তরফে, এবং ঠিক এই কারণেই কাস্টোডিয়াল ইন্টারোগেশন বা হেফাজতে যে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এই কথাটাও কিন্তু বারবার বলা হয়েছে আজকে ইডির প্রত্যেকটা সওয়াল জবাব পড়বে একেবারে। এবং আজকে আদালতে ইডির তরফ থেকে যেমন বলা হয়েছে, বিচারক তিনিও আজকে এই প্রশ্ন তুলেছেন যে সময় মতো কেন নথি জমা দিলেন না চন্দ্রনাথ সিংহ। 6 আগস্ট যখন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লো, তারপরেই সমস্ত নথি কেন জমা পড়লো, এই প্রশ্ন আজকে তুলেছেন বিচারক। আর গতকালই আমরা দেখিয়েছি আপনাদের যে বীরভূমের যে কিষাণ মান্ডি, সেখানে ইডির তরফ থেকে তল্লাশি চলে। ইতিমধ্যেই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি এবং প্রচুর পরিমাণে বেআইনি লেনদেনের যে অভিযোগ ইডি করেছে চার্জশিটে কারামন্ত্রীর বিরুদ্ধে। গতকালই কিষাণ মান্ডিতে ইডি তল্লাশি চালিয়েছিল। বোলপুরের জমির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এবং তারপরে গতকাল বীরভূমের পাইকর কিষাণ মান্ডি সেখানে পৌঁছে যায় ইডি। নগদে বিপুল লেনদেনের উৎস হিসেবে চন্দ্রনাথ সিংহ চাষবাসের উল্লেখ করেছেন, আর সেই জমি তিনি কখনো নিজের, কখনো পরিবারের, এমনকি দূর সম্পর্কের আত্মীয়দের নামেও দেখিয়েছেন।